হ্যালো স্টুডেন্টস, তো যেমন প্রমিস করেছিলাম নিয়ে চলে এসেছি অ্যাটমিক স্ট্রাকচারের কমপ্লিট প্লেলিস্ট। আজকে থেকে শুরু, আজকে ফার্স্ট পার্ট শুরু হবে, পরপর সিরিজ অফ ভিডিওস আসবে এবং এটা আমার গ্যারেন্টি যে যেভাবে যা করানো হবে এখানে সেই রকম কন্টেন্ট আর কোথাও তুমি পাবে না, এটা আমার গ্যারেন্টি আছে। তো আর দেরি না করে চলো শুরু করে ফেলি আমাদের ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। তো এইটা আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারে পড়ে। সো দিস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টারও বটে। ইন্টারেস্টিং স্পেশালি এই জন্য যে ধরো তোমরা ফিজিক্সে যে ফিজিক্সটা 11-12-এ পড়বে, দ্যাট ইজ মোস্টলি ক্লাসিক্যাল ফিজিক্স। মোস্টলি 90% 95% হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। তোমরা হয়তো জানো যে কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে দ্য মোস্ট মডার্ন ফিজিক্স, রাইট, অ্যালং উইথ রিলেটিভিটি। তো এই কোয়ান্টাম ফিজিক্সের সঙ্গে কিন্তু তোমাদের দেখা হবে 11-12 লেভেলের কথা বলছি। কোয়ান্টাম ফিজিক্সের সঙ্গে তোমাদের দেখা হবে একমাত্র কেমিস্ট্রির এই অ্যাটমিক স্ট্রাকচারে, ঠিক আছে? এবং এখানে তোমরা কোয়ান্টাম থিওরির মোটামুটি একটা বেশ ভালো রকম ফিল বুঝতে পারবে। ওকে, তো সেই জন্য এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের জন্য অনেক কিছু নতুন। তোমরা 9-10 অবধি যে অ্যাটমিক স্ট্রাকচার পড়ে এসছো, দেখবে যে সেটা মানে খুব শিগগিরই ধূলিসাৎ হয়ে যাবে, খুব শিগগিরই। হয়তো শুরুর দিকে একই রকম থাকবে, তারপরেই ধূলিসাৎ হয়ে নতুন একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো এখানে প্রথমে আমরা একটু হিস্ট্রিটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি হিস্টোরিক্যালি টাইমলাইনটার সাথে এগোই তাহলে দেখবে চ্যাপ্টারটার সঙ্গে রিলেট করাও অনেক ইজিয়ার হবে, ঠিক আছে? তো দেখো ফিজিক্সের মোটামুটি 1600 to 1800 এডির মধ্যে ক্লাসিক্যাল ফিজিক্সে যা যা মানে তোমরা পড়ছো বা পড়বে তা প্রায় সবই আবিষ্কার হয়ে গেছিল এবং সায়েন্টিস্টরা ডিক্লেয়ারই করে দিলেন যে ফিজিক্সে আর নতুন কিছু শেখার নেই। এই সময়তে কেমিস্ট্রির কিন্তু প্রোগ্রেসটা রিলেটিভলি অনেক স্লো ছিল। হয়তো অনেক কিছু এলিমেন্টস আবিষ্কার হয়েছিল, ল্যাভিসিয়ার ল্যাবরেটরিতে অক্সিজেন তৈরি করে দেখালেন, ঠিক আছে, এরকম জিনিসপত্র হলো। 1800 সময়তে মেন্ডেলিভ 18 সামথিংয়ে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবল বানালেন, মেন্ডেলিভ লোথার মেয়ার, তার আগেও বেশ কিছুজন কাজ করেছেন। আমরা তখন অবধি মানে বেশিরভাগ এলিমেন্টসই ডিসকভার করতে পারিনি নেচারে, ঠিক আছে? তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে চারদিকে আমরা যা দেখতে পাচ্ছি সেটা কি দিয়ে তৈরি, সেটা কি দিয়ে তৈরি, এই যে ভাবনাটা, এই ভাবনাটা প্রথম শুরু হয়েছিল 400 বিসিতে, বিফোর ক্রাইস্ট। ওকে, সো 400 বিসিতে ফার্স্ট এই কথাগুলো ভেবেছিলেন গ্রিসের একজন ফিলোসফার কাম সায়েন্টিস্ট বলতে পারো, ডেমোক্রিটাস। তো উনি ভাবলেন যে আমরা যদি একটা যে কোনো ম্যাটার, ধরো ফর এক্সাম্পল এই পেনটাকে, ঠিক আছে, ধরো এই পেনটাকে উনি ভাবলেন যে আমি হাফ করে কাটলাম, তাহলে হাফ হলো, আবার সেই হাফটাকে আবার হাফ করলাম, আবার সেটাকে হাফ করলাম, এই যদি করতে 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 আমরা হাফ করতে করতে যাই, তাহলে এই প্রসেসটা ইনডেফিনিটলি চলার কথা, তাই তো? যাই পাবে তাকে আবার হাফ করতে পারবো। কিন্তু উনি বললেন যে না, এটা কোথাও একটা গিয়ে থেমে যাবে, আমি আর ফার্দার হাফ কাটতে পারবো না। তাহলে সেই যে ইনডিভিজিবল পার্টিকেল, অর্থাৎ যেটাকে আর কাটা যাবে না, ইনডিভিজিবল, সেই পার্টিকেলটার নাম উনি দিলেন অ্যাটমস। এবং উনি বললেন এভরিথিং অ্যারাউন্ড আস ইজ মেড আপ অফ দিজ অ্যাটমস। এবং সেখান থেকেই পরবর্তীকালে বুঝতেই পারছো নামটা এসছে অ্যাটম, তাই তো? এবার আমাদের খুব গর্বের কথা, এই একই সময়তে ইন্ডিয়াতেও কনাদ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনিও কিন্তু সেম জিনিসটা ভেবেছেন এবং উনিও বলছেন যে এরকম একটা কোনো ইনডিভিজিবল ম্যাটার আসবে যেটাকে আর আমি ভাঙতে পারবো না, ঠিক আছে? এবং সেইটারই নাম উনি দিয়েছিলেন অণু বা পরমাণু, যাই বলো। ওভার দ্য টাইম পরমাণু হয়েছে, আগে উনি অণু বলেছিলেন, ঠিক আছে?
তো কনাদও কিন্তু ওই একই কথা বললেন যে ইনডিভিজিবল পার্টিকেলস, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে এই যে গ্রিসে ডেমোক্রিটাস এই কথাটা বললেন, সেই সময়তে তোমরা জানো যে অ্যারিস্টটল আরেকজন খুব বড় ফিলোসফার ছিলেন, ওনার অনেক বেশি নাম ডাক ছিল। তো উনি বললেন যে না, আমাদের চারদিকে যা আছে সব কিছুই মেড আপ অফ 4 এলিমেন্টস, ফায়ার, ওয়াটার, আর্থ আর এয়ার, ঠিক আছে? তো উনি এই কথাটা বললেন এবং সেটার থেকে লোকে, যেহেতু অ্যারিস্টটল অনেক বেশি ফেমাস, লোকে বললো হ্যাঁ এটাই ঠিক, এটাই ঠিক, ডেমোক্রিটাসের থিওরি পুরোপুরি ধামাচাপা পড়ে গেল। বোঝা গেল? তো এরপর এই যে আমি বলছিলাম যে 1600 to 1800 এই সময়তে ফিজিক্সের প্রচুর অগ্রগতি হয়েছে, কিন্তু কেমিস্ট্রির অতটা হয়নি। তো এই যে চিন্তাটা যে আমাদের চারপাশে যা ম্যাটার আমরা দেখতে পাচ্ছি সেটা কি দিয়ে তৈরি, এইটা নিয়ে চিন্তা ভাবনা কিন্তু মানে তখনও অবধিও সেইভাবে হয়নি। ফার্স্ট 1800-এর সময়, অ্যারাউন্ড 1803 এডি, এটাতে আমরা এডিতে চলে এলাম, তাই তো? এই সময়তে এসে ডাল্টন আবার এই একই কথা ভাবলেন এবং একই কথা বললেন যে ম্যাটার ইজ মেড আপ অফ ইনডিভিজিবল পার্টিকেলস কল্ড অ্যাটমস, যেটা কিনা আবার ডেফিনিট রেশিওতে, মানে ডিফারেন্ট এলিমেন্টসের ডিফারেন্ট অ্যাটমস হবে এবং তারা ডেফিনিট রেশিওতে কম্বাইন করে দে ক্যান ফর্ম নিউ সাবস্টেন্সেস, নিউ কম্পাউন্ডস, ঠিক আছে? এটা তোমরা অলরেডি জানো, দিস ইজ ডাল্টনস অ্যাটমিক থিওরি, তাই তো? ডাল্টনস অ্যাটমিক থিওরি। তাহলে ডাল্টনও কিন্তু একই কথা ভাবলেন যে অ্যাটমকে ফার্দার আর ভাঙা যাবে না, তাই তো? এটাই মিলেমিশে নতুন কম্পাউন্ড তৈরি করবে ইত্যাদি। কিন্তু তখনও অবধি আমরা কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কিছুই আবিষ্কার করতে পারিনি, ঠিক আছে? তো তারপরে আবার বেশ খানিকটা টাইম চলে গেছে যখন অবধি এই থিওরি ধরা হতো কেমিস্ট্রিতে, ঠিক আছে? তো টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস 19th সেঞ্চুরি, ঠিক আছে, তখন কিন্তু এমন কিছু কিছু জিনিস ঘটলো, এমন কিছু কিছু ডিসকভারিজ হলো যেগুলো মাইলস্টোন ইভেন্টস ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এবং এখান থেকেই, এটার হাত ধরেই আস্তে আস্তে আমরা কোয়ান্টাম থিওরির দিকে এগিয়ে গেলাম। তো এই সময়তে প্রচুর ইম্পর্ট্যান্ট ইভেন্টস হয়েছে উইচ লেড আস টু দ্য ডিসকভারি অফ মডার্ন স্ট্রাকচার অফ অ্যাটম। সেগুলো কি কি ধরো দেখা যাক। ধরো 1803 এর পর সোজা একদম শেষের দিকে, মানে 1886-এ আমরা চলে এলাম। এই সময়তে এসে গোল্ডস্টাইন ফার্স্ট ডিসকভার করলেন হচ্ছে প্রোটনস ফ্রম ক্যানাল রেস, এটাও তোমরা জানো, তাই তো? তার মানে অ্যাটম থেকে কিছু একটা বেরিয়ে এলো, পজিটিভলি চার্জ প্রোটনস, তাই তো? তাহলে অ্যাটম থেকে যদি কিছু একটা বেরিয়ে আসে তাহলে কি আর অ্যাটমকে ইনডিভিজিবল বলা যাবে? কখনোই যাবে না। তার মানে অ্যাটমের ভেতরে যেটা আছে সেটাকেও আমরা বের করতে পারছি, তাই তো? তাহলে দিস ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মাইলস্টোন, ঠিক আছে? এই সঙ্গে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইভেন্টস হলো, যেমন 1895-এ, আমরা আর বারবার অ্যানোডমি নিয়ে এডি লিখছি না, 1895-এ এক্স রেজ ডিসকভার করলেন রন্টজেন। রন্টজেন ডিসকভার্ড এক্স রেজ। দেখো, এক্স রে ডিরেক্টলি হয়তো অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কোনো পার্ট নয়, কিন্তু এক্স রে ডিসকভার হওয়ার ফলে অনেক কিছু করা গেল উইচ হেল্পড আস টু ডিসকভার দ্য স্ট্রাকচার অফ অ্যাটম। সেই জন্য এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ল্যান্ডমার্ক ইভেন্ট। ঠিক তারপরে 1899-এ রাদারফোর্ড আবিষ্কার করলেন আলফা পার্টিকলস। রাদারফোর্ড আবিষ্কার করলেন আলফা পার্টিকলস। ঠিক 1900-এ এলো যুগান্তকারী থিওরি, ম্যাক্স প্ল্যাঙ্কের ফোটন থিওরি। ফোটন থিওরি আমরা পড়বো, আমরা ডিটেলে ফোটন থিওরি পড়বো, ঠিক আছে? এবং এটা একদম ল্যান্ডমার্ক ইভেন্ট। আমি এখানে এটার পাশে এই জন্য ডাবল স্টার দিচ্ছি। তোমরা বুঝতে পারবে আমরা যেভাবে অগ্রসর হব ধীরে ধীরে, সেখানে তুমি বুঝতে পারবে যে কেন এই ইভেন্টটা বিরাট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো 1900-এ ম্যাক্স প্ল্যাঙ্কের ফোটন থিওরি এলো, বেশ খুব ভালো কথা। এখনও অবধি আমরা কিন্তু সেই অর্থে কি কি হবে যার জন্য আমরা অ্যাটমের স্ট্রাকচারে ঢুকবো সেটা আসেনি, এবার সেগুলো আসবে। তো এর মধ্যে একটা ছোট জায়গা মিস হয়ে গেছে এবং সেটা ভয়ঙ্কর ইভেন্ট, ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট ঘটনা। সেটা হচ্ছে 1896-এ আফটার দ্য ডিসকভারি অফ প্রোটনস অ্যান্ড এক্স রেজ,
1896 এ ইলেকট্রনস ডিসকভার হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট, জে থমসন, ডিসকভারি অফ ইলেকট্রনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট। এবং তোমরা এটাও জানো যে এটাকে আমরা ক্যাথোড রেজের ফর্মে, ক্যাথোড রে এক্সপেরিমেন্টে উনি এটা আবিষ্কার করেছিলেন। এই ইভেন্টটাও ভীষণই ইম্পর্টেন্ট, কারণ ইলেকট্রনস না পেলে আমরা স্ট্রাকচার অফ অ্যাটম ভালো করে বুঝতেই পারতাম না। সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট। তো বেসড অন দ্যাট 1904-এ টমসন প্লাম অ্যান্ড পুডিং মডেল দিলেন অ্যাটমের। ফার্স্ট একটা, মানে দেখো এতদিনে প্রোটন আবিষ্কার হয়ে গেছে, ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, ঠিক? তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাটমের মধ্যে প্রোটনস আছে, ইলেকট্রনস আছে, সেটাকে কিভাবে সাজানো হবে, তার ফার্স্ট মডেলটা দিলেন টমসন, প্লাম অ্যান্ড পুডিং মডেল। তোমরা জানো হয়তো এটাও। প্লাম অ্যান্ড পুডিং মডেলে কি বললেন উনি বললেন যে এরকম একটা পুডিংয়ের মতো ব্যাপার। মানে পুডিংয়ে কি হয়, তোমরা দেখেছো যে পুডিং থাকে, পুডিংয়ের মধ্যে প্লামসগুলো ওর মধ্যে থাকে। বা তুমি ভাবতে পারো আমাদের বাঙালিদের রেসপেক্টে তুমি ধরো ভাবলে পায়েসের মধ্যে কাজু কিশমিশগুলো ভেতরে ঢোকানো থাকে, তাই তো? তো উনি বলছেন ব্যাপারটা এরকম, যে অ্যাজ ইফ চালের যে পায়েসে যে চাল ইত্যাদি রয়েছে সেটা হচ্ছে আমার পুরো প্রোটনস, অর্থাৎ এইটা পুরোটা হচ্ছে পজিটিভলি চার্জড একটা মাস অ্যান্ড ভলিউম, যার মধ্যে ইলেকট্রনসগুলো প্লামের মতো করে এমবেডেড। বোঝা গেল? তো এইটা হয়ে গেল ওনার প্লাম অ্যান্ড পুডিং মডেল, রাইট? বেশ, এটাও তোমরা মোটামুটি জানো। 1905-এ আইনস্টাইনের দুটো যুগান্তকারী ডিসকভারি এলো, ঠিক আছে? যুগান্তকারী মানে মডার্ন ফিজিক্সের রেসপেক্টে আমরা যদি দেখি তাহলে এটার বলা যেতে পারে there are two pillars of modern physics, একটা হচ্ছে কোয়ান্টাম থিওরি আর একটা হচ্ছে রিলেটিভিটি, ঠিক আছে? তো 1905-এ আইনস্টাইনের হাত ধরে এই দুটোরই বলা যেতে পারে খুব ইম্পর্ট্যান্ট দুটো ইভেন্ট ঘটলো। এক তো উনি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পাবলিশ করলেন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ঠিক? আর সেকেন্ডলি এই যে আমরা দেখলাম যে 1900-এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট ম্যাক্স প্ল্যাঙ্কস ফোটন থিওরি, এই থিওরিটা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক নিজে প্রমাণ করতে পারেননি। উনি হাইপোথেসাইজ করেছেন, উনি অন্য কিছু একটা প্রমাণ করেছেন যেটা আমরা একটু বাদেই পড়ব, কিন্তু উনি এই থিওরিটার কিন্তু বেসিস যেটা সেটাকে কিন্তু উনি নিজে প্রুফ করতে পারেননি। ওটা একটা হাইপোথেসিসের মতো ওনার জন্য ছিল। প্রুফ করে দেখালেন আইনস্টাইন থ্রু ফটো ইলেকট্রিক এফেক্ট। তো ফটো ইলেকট্রিক এফেক্ট যদি না থাকতো তাহলে গোটা এই যে ফোটন থিওরি এবং সেখান থেকে সেটার হাত ধরে কোয়ান্টাম থিওরি পুরোটাই কিন্তু একটা হাইপোথেসিস হয়ে থাকতো। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট ইভেন্ট এই দুটোই। রিলেটিভিটি তো ইটসেলফ একটা ডিফারেন্ট ইভেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট, কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আইনস্টাইন এটার জন্য নোবেল প্রাইজ যখন পেয়েছিলেন তার যে সাইটেশন ছিল সেখানে কিন্তু লেখা ছিল, মানে এক্স্যাক্ট আমি মনে করতে পারছি না, বাট দ্য এসেন্স ওয়াজ যে ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ ফিজিক্স অ্যান্ড ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে রিলেটিভিটির আলাদা করে উল্লেখ না থাকলেও ফটো ইলেকট্রিক এফেক্টের উল্লেখ সেই সাইটেশনে ছিল। সো বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট এই ইভেন্টটা, ঠিক? বেশ, খুব ভালো কথা। এবং 1905-এর পর 1911-এ রাদারফোর্ড, দেখো রাদারফোর্ড এখানে আগে আলফা পার্টিকেলস ডিসকভার করে ফেলেছিলেন, তো উনি এই আলফা পার্টিকেল দিয়েই একটা এক্সপেরিমেন্ট করলেন, যে এক্সপেরিমেন্ট আমাদের অ্যাটমের স্ট্রাকচারটা কেমন হবে সেই ভাবনাটা পুরোপুরি বদলে দিল। অর্থাৎ লাস্ট এই যে থমসনের মডেল ছিল, এই থমসনের মডেল পুরোপুরি গুঁড়িয়ে পড়লো, ভেঙে পড়লো, নতুন একটা মডেল তার আভাস পাওয়া গেল। সো ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট অ্যাগেন। সো রাদারফোর্ডস মডেল থ্রু আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। বেশ, খুব ভালো কথা। তাহলে চলো আমরা এই টাইমলাইনটা এখনো অবধি বুঝতে পারলাম, এবং এর পরের ইভেন্টগুলো কি সেগুলো আমরা যখন যখন করব তখন আমরা এই টাইমলাইনটাতে আবার ফিরে আসব। তাহলে এখন আমাদের ফার্স্ট যে টপিকটা দিয়ে আমরা শুরু করব
যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে রাদারফোর্ডস মডেল। পরিষ্কার? বোঝা গেল? তো চলো রাদারফোর্ডস মডেল। এবং এটাকে আমরা কি এক্সপেরিমেন্টটার নাম বললাম? আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তোমরা হয়তো ব্রিফলি 9-10-এ এটা জানো, কিন্তু এখন দেখবে একদম ডিটেলে প্রত্যেকটা পয়েন্ট আমরা বুঝতে পারবো যে কি হবে না হবে। ঠিক আছে? আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, অনেকে এটাকে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টও বলে থাকেন। বেশ, খুব খুব ভালো কথা। তো উনি কি করলেন সেটা আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, চলো তাহলে এই দিকে ফার্স্টে আমি লিখছি যে এক্সপেরিমেন্টাল সেটআপটা এক্স্যাক্টলি কী ছিল এবং তার ছবি। উনি কি করলেন? উনি একটা এরকম সার্কুলার স্ক্রিন নিলেন। ঠিক আছে, উনি একটা এরকম সার্কুলার স্ক্রিন নিলেন। খুব ভালো কথা। এই স্ক্রিনটাকে উনি একটা ফ্লোরোসেন্ট মেটেরিয়াল দিয়ে কোট করে দিলেন। ফ্লোরোসেন্ট মেটেরিয়াল মানে কি? ফ্লোরোসেন্ট মেটেরিয়াল মানে হচ্ছে যেটার ওপর যদি কোনো পার্টিকেল গিয়ে হিট করে তাহলে ও সিন্টিলেশন শো করবে। সিন্টিলেশন মানে কি? মানে যেখানে যেখানে হিট করছে সেখানে সেখানে একটা ফ্লোরোসেন্ট ডট 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 করে তুমি দেখবে একটা প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, দিস ইজ সিন্টিলেশন। সো দিস কোটিং ইজ বেসিক্যালি আ ফ্লোরোসেন্ট মেটেরিয়াল লাইক জিঙ্ক সালফাইড। ফ্লোরোসেন্ট কোটিং লাইক জিঙ্ক সালফাইড। ঠিক আছে, খুব ভালো কথা। এটা একটা সার্কুলার স্ক্রিন, নাম দিয়ে দিচ্ছি সার্কুলার স্ক্রিন। বেশ, খুব ভালো কথা। উনি একটা থিন গোল্ড ফয়েল নিলেন। থিন, ভেরি ভেরি থিন। কতটা থিন আমরা বুঝবো, ভেরি ভেরি থিন। তো এই যে গোল্ড ফয়েলটা উনি নিলেন সেইটার ওপর উনি আলফারে ডিসকভার করেছেন, তো উনি একটা আলফারে গান নিলেন। ঠিক আছে, উনি একটা আলফারে গান নিলেন এবং এই যে আলফারে গান, এই আলফারে গানটা থেকে উনি এরকমভাবে আলফা রেস, আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে, উনি এই আলফারে গানটা থেকে আলফা রেস শ্যুট করলেন এই গোল্ড ফয়েলটার দিকে। ঠিক আছে, সো এরকম শ্যুট করছেন উনি। এখন দেখো আলফারে যখন বেরোবে তখন আলফারেগুলো এরকম এদিক ওদিক ছড়িয়েও যেতে পারে। তো তার জন্য উনি কি করলেন? উনি এখানে একটা স্ক্রিন বসিয়ে দিলেন যেটা কিনা একটা স্লিটের মতো কাজ করবে। তাহলে একটা স্লিট যখন বানিয়ে দিচ্ছি আমি, তাহলে যে আলফারেগুলো স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে সেগুলো ওখানে হয়তো ধাক্কা খেয়ে যাবে, কিন্তু এই ফাঁকটা দিয়ে যেটা গলে বেরিয়ে যাবে সেটা একটা কনসেন্ট্রেটেড কোলিমেটেড বিম হয়ে যাবে। ঠিক, তাহলে সেইটাই এখানে করা হলো। ঠিক আছে, আমি এখানে আলফারে যাচ্ছে এটা মার্ক করে দিলাম। কেমন? তো এই হলো ওনার এক্সপেরিমেন্টাল সেটআপ। ঠিক আছে, আর এখানে একটা উনি টেলিস্কোপ বসিয়ে দিলেন ছোট্ট, যেটা দিয়ে পুরো ঘটনাটা অবজার্ভ করা হবে। এখানে যা যা সিন্টিলেশন হবে না হবে সবই অবজার্ভ করা হবে। সিন্টিলেশন মানে এখানে এরকম ফুটকি 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 ফুটে উঠতে পারে। ঠিক, সো দ্যাট ইজ বেসিক্যালি ইয়োর সিন্টিলেশন। বেশ, খুব ভালো কথা। চলো আমরা তাহলে ছোট্ট করে এক্সপেরিমেন্টাল সেটআপটাকে লিখে ফেলি। এক্সপেরিমেন্টাল সেটআপটা কেমন হচ্ছে আমরা লিখে ফেলি। এক্সপেরিমেন্টাল সেটআপটা কি হলো? যে কোলিমেটেড বিম, কোলিমেটেড মানে একটা কনসেন্ট্রেটেড বিম, কি করে বুঝতেই পারছো, স্লিটের মধ্যে দিয়ে। কোলিমেটেড বিম of alpha particles was passed through a slit, and bombarded on a thin gold foil. কতটা থিন সেইটা আমাদের জানা দরকার। This gold foil is only 10 to the power minus 4 সেন্টিমিটার থিন। ঠিক আছে, তাহলে আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো 10 to the power minus 4 সেন্টিমিটার। এখন দেখো উনি মানে পরে আমরা দেখেছি যে একটা অ্যাটমের যে ডায়ামিটার, মোটামুটি অ্যাভারেজ ডায়ামিটার, ঠিক আছে, দ্যাট ইজ 10 to the power minus 8 সেন্টিমিটার। ঠিক, তাহলে আমি যদি এই গোল্ড ফয়েলটার থিকনেসটা কল্পনা করি, তাহলে মানে এখানে ধরো এই অ্যাটম 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 এরমভাবে রয়েছে। ঠিক, তাহলে এই টোটাল উইডথটা যদি 10 to the power minus 4 সেন্টিমিটার হয়, আর একটা অ্যাটম যদি 10 to the power minus 4 সেন্টিমিটার হয়, ঠিক,
তার মানে এখানে কতগুলো অ্যাটম আছে, এখানে তার মানে 10⁻⁻⁴ বাই 10⁻⁻8, অর্থাৎ 10,000 খানা অ্যাটম রয়েছে, তাই তো? তাই তুমি ভাবতে পারছো একটা এইটুকু কোণার মধ্যে মানে অসংখ্য লক্ষ লক্ষ মানে অ্যাটমস বা মলিকিউলস থাকতে পারে, তাই তো? তার মানে এইখানে যদি মাত্র 10,000 খানা অ্যাটম থেকে থাকে তাহলে এটা কতটা থিন সেটা নিশ্চয়ই আন্দাজ তোমরা করতে পারছো, কারেক্ট? তাই তো, বেশ, খুব ভালো কথা। এইবার তাহলে এটা লিখে রাখি যে 10⁻⁻⁴ অ্যাটমস অর 10,000 অ্যাটমস থিক, ঠিক? ওকে, খুব ভালো কথা। তাহলে খুবই থিন একটা গোল্ড ফয়েলের উপরে এই বম্বার্ডমেন্টটা করা হলো, তাই তো? বেশ। অ্যাট দ্য ব্যাক কি রাখা আছে? অ্যাট দ্য ব্যাক there is a circular screen, coated with fluorescent material like ZNS, right? এটাই বললাম। বেশ, কেন এটা করা হয়েছে? যাতে আমরা সিন্টিলেশনটাকে দেখতে পাই, জিঙ্ক সালফাইড, তাই তো? আর কি বললাম? অ্যাট দ্য ব্যাক there is a small telescope to observe the scintillation, ঠিক আছে? এবং শেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই গোটা সেটআপটাকে ভ্যাকুয়ামে রাখা হলো। there was no air, nothing, এটা ভ্যাকুয়ামে রাখা হলো, ঠিক? তাহলে the entire setup was placed in vacuum. কেন? তোমরা বলবে, তোমরা ভাববে was placed in vacuum। বেশ, তাহলে এই দাঁড়ালো হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল সেটআপ। বেশ, খুব ভালো কথা। তো কি অবজারভেশন হলো সেটা দেখা যাক এবার। অবজারভেশনস, দেখো আমরা যদি এই যে ঘটনাটা, ধরো এই একটা অ্যাটমের মধ্যে দিয়ে কি হতে পারে সেটাকে যদি তুলে ধরি, মানে এখান থেকেই অ্যাজ ইফ মানে এটাকেই আমি ধরো এরকম জুম করে নিলাম, ধরো এই একটা অ্যাটমকে আমি জুম করে নিলাম, তাহলে কি হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করছি, ঠিক আছে? ধরো এইটা হচ্ছে তাহলে আমার একটা অ্যাটম, ঠিক? বেশ, উনি কিন্তু জানেন না, একটা জিনিস বুঝতে হবে যে উনি কিন্তু জানেন না যে আলফা রে কি, অ্যাটমের স্ট্রাকচারটা কেমন হবে। উনি শুধু আলফা রে ডিসকভার করেছেন যেটাকে উনি বম্বার্ড করছেন। উনি আলফা রেকে কি জানেন? উনি আলফা রেকে জানেন একটা পজিটিভলি চার্জড মাস। এই পজিটিভলি চার্জ পার্টিকেলটার মাস উনি দেখলেন 4 অ্যাটমিক ইউনিট। বোঝা গেল? উনি এটা জানেন। উনি কিন্তু জানেন না এটা কি, বাট আলফা রে অ্যাকচুয়ালি কি যেটা আমরা পরে বুঝতে পেরেছি, ইট ইজ নাথিং বাট ডাবলি পজিটিভলি চার্জড হিলিয়াম অ্যাটম, মানে হিলিয়াম 2+, সোজা কথায়। তাহলে হিলিয়াম 2+, তুমি বুঝতেই পারছো, দিস ইজ এক্সকিউজ মি ডাবলি পজিটিভলি চার্জড, মানে ডাবলি আয়নাইজ, পজিটিভ আয়নাইজ চার্জড হিলিয়াম অ্যাটম। বেশ, খুব ভালো কথা। এখন ধরে নিলাম এটা কিন্তু উনি জানেন না, এটা আমরা ইন্টারপ্রেট করব। আমরা এখন জানি তার বেসিসে লিখছি, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে রাদারফোর্ড কি জানেন, রাদারফোর্ড এটা জানেন না। তো আমরা জানি যে মধ্যিখানে কোথাও একটা এরকম নিউক্লিয়াস থাকে, তাই তো? আমি ওটাকে জাস্ট আঁকলাম। এবার ইনফারেন্সগুলো দেখো, ভালো করে দেখো। এই আমার আলফা রে আসছে, তাই তো? এই আমার বিভিন্ন রকমের আলফা রে আসছে, ঠিক? এই আলফা রেজ আসছে। এবার দেখো যে আলফা রেগুলো এরকম দূর দিয়ে যাচ্ছে নিউক্লিয়াস থেকে, সেগুলো সোজা বেরিয়ে যাবে, ঠিক? উনি সেটাই দেখতে পেলেন যে কিছু আলফা রে একেবারে সোজা আনডিফ্লেক্টেড হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে একদম গোল্ড ফয়েলটাকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, গিয়ে স্ক্রিনে গিয়ে ধাক্কা মারছে, ঠিক? তাহলে অবজারভেশন নাম্বার 1, মোস্ট অফ দ্য আলফা রেজ, বেশিরভাগই এরকম দেখা গেল, মোস্ট অফ দ্য আলফা রেজ passed through the foil
passed through the foil undeviated, কোনো ডিভিয়েশনই হলো না। পেছনের স্ক্রিনে গিয়ে আমি সিন্টিলেশন দেখতে পেলাম, যেখান থেকে ফায়ার করেছিলাম ঠিক তার অপোজিটে পাস করার পর গিয়ে আমরা সিন্টিলেশন দেখতে পেলাম। ঠিক। নাম্বার 2, very small number of alpha particles, got deflected by a large angle, ঠিক। বেশ, এখন এটা কেন হচ্ছে চলো বোঝার চেষ্টা করি। দেখো, যে আলফা পার্টিকেলগুলো এরকম কোথাও দিয়ে একটা পাস করছে যেটা কিনা নিউক্লিয়াসের কাছাকাছি, ঠিক আছে, দেখো আলফার এগুলো কীরকম চার্জড, দে আর পজিটিভলি চার্জড। নিউক্লিয়াস কেমন চার্জড, পজিটিভলি চার্জ। তা এটা কিন্তু উনি জানেন না, উনি ইনফার করবেন। তো তাহলে এইখানে যখন এর কাছাকাছি আসছে তাহলে এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হবে এবং এটা লার্জ অ্যাঙ্গেলসে ডিফ্লেক্ট করে যাবে। যেমন ধরো এইটা ধরো এরকম এলো, এসে ধরো এরকম ডিফ্লেক্ট করে বেরিয়ে গেল, তাহলে এই রকম বড় বড় ডিফ্লেকশনস হবে, ঠিক। বেশ, তাহলে এটা বোঝা গেল। থার্ড অবজারভেশন যেটা হলো সেটা হচ্ছে ভেরি ফিউ, মানে এই আগেরটা কতগুলো, এটা হচ্ছে 1 in 20,000, 20,000 খানা আলফা পার্টিকেল পাঠালে তার মধ্যে একখানা করে দেখা যাচ্ছে এরকম বড় অ্যাঙ্গেলে ডিভিয়েট হয়েছে। আর ভেরি ফিউ, কত ফিউ, 1 in a million, 10 লাখ খানা যদি আমি আলফারে পাঠাই মিলিয়ন, তাহলে একটা দেখা যাচ্ছে গট deflected back by 180 degree, অর্থাৎ এই পুরো গেল এবং গিয়ে ধরো এটাও ধরো সাপোজ ডিফ্লেক্ট হয়ে গেছে, ঠিক। আর যেটা একেবারে এর কাছাকাছি চলে যাচ্ছে, পুরো নিউক্লিয়াসের সঙ্গে হেড অন কলিশন হওয়ার মতো করে যাচ্ছে, সে কিন্তু গিয়ে আবার এরকম ফিরে চলে আসবে। বোঝা গেল, ঠিক। তার মানে এটা পুরো 180 ডিগ্রি ডিফ্লেক্টেড হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? বেশ, খুব ভালো কথা। তো তাহলে এই ছিল ওনার অবজারভেশনস। তাহলে এই অবজারভেশনস থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মোস্ট অফ দ্য অ্যাটম এমটি, যার জন্য বেশিরভাগ আলফারে এই পুরো পাস থ্রু করে চলে যাচ্ছে, এবং মধ্যিখানে একটা কোনো পজিটিভলি চার্জড কিছু বসে আছে, তাই তো, একেবারে মধ্যিখানে, যেটার জন্য তার কাছাকাছি যে আলফা পার্টিকেলগুলো যাচ্ছে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। দেখো অ্যাট্রাকশন হলে কি হতো, ওটা ওখানে ভ্যানিশ হয়ে যেত, তাই তো। তাহলে অ্যাট্রাকটিভ কিছু নয়, তার মানে যেটা বসে আছে সেটা পজিটিভলি চার্জড, কারণ আলফারে পজিটিভলি চার্জ, তাহলে রিপালশন হলে ডিফ্লেক্ট হচ্ছে, ঠিক। আর যেগুলো একেবারে হেড অন চলে যাওয়ার মতো অবস্থায় যাচ্ছে তারা ডিফ্লেক্ট হয়ে এক্স্যাক্টলি 180 ডিগ্রি ব্যাক করে আবার চলে আসছে। সো দিস ওয়াজ দ্য অবজারভেশন, এবং এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাহলে কনক্লুশনসগুলো কি হবে। হোয়াট আর দ্য কনক্লুশনস? এক নম্বর কনক্লুশন এটাই যে মোস্ট অফ দ্য অ্যাটম ইজ এমটি, ঠিক। আর এর যে পজিটিভ চার্জ এবং মাস রয়েছে, দ্য হোল পজিটিভ চার্জ অ্যান্ড মাস is concentrated in a small space at the center, যেটাকে আমরা নাম দিলাম নিউক্লিয়াস, which is called nucleus, তাই তো। বেশ, তাহলে এইটা অবধি এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা গেল, তাই তো। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা এই অবধি তো বুঝে ফেললাম, কিন্তু অলরেডি প্রোটনসও আবিষ্কার হয়েছে, পজিটিভলি চার্জ কিছু একটা, যেটা বোঝা যাচ্ছে এখানে পুরোপুরি তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে। সাথে তো ইলেকট্রনসও আবিষ্কার হয়েছে এর আগে, তাহলে অ্যাটমের মধ্যে ইলেকট্রনসও থাকে। তাহলে এই ইলেকট্রনগুলো কোথায় সেটা তো এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যাচ্ছে না, তাই তো। এবং তোমরা দেখবে যে পুরো ডিবেটটাই যে যা হচ্ছে এরপর যা হবে
সবটাই হচ্ছে একটাই লক্ষ্যে, সেটা হচ্ছে ইলেকট্রনটা কোথায়, ওয়্যার ইজ দ্য ইলেকট্রন। কারণ এই এক্সপেরিমেন্ট থেকে অ্যাটম যে এমটি আর নিউক্লিয়াস যে অ্যাট দ্য সেন্টার পজিটিভ চার্জ, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার, এটা আর বদলাবে না। কিন্তু ইলেকট্রনটা কোথায় এইটা নিয়েই কিন্তু ডিবেটটা চলবে। ঠিক, তাহলে এবার উনি তখন ভাবলেন যে আমাকে তো তাহলে একটা মডেল অফ অ্যাটম দিতে হবে। নিউক্লিয়াসটা কোথায় বুঝতে পেরেছি, তাহলে ইলেকট্রনগুলো কোথায় কোথায় থাকতে পারে। তাহলে এমনিতেই নেগেটিভলি চার্জ জিনিস পজিটিভলি চার্জ অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে, তাহলে মানে তো কোলাপস করে যাওয়ার কথা, কিন্তু কোলাপস তো করছে না, তাহলে অ্যাটম এক্সিস্ট করতো না। তাহলে কি হতে পারে? তো উনি এখানে একটা অ্যানালজি ডিরাইভ করলেন, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স থেকেই। তোমরা জানো যে একটা প্ল্যানেটারি মডেলে কি হয়, ধরো এটা হচ্ছে আমার সান, ঠিক, এটা যদি সান হয় তাহলে আমার এর অ্যাবাউটে একটা প্ল্যানেট কিভাবে ঘোরে, ধরো আর্থই যদি মনে করো, তাহলে আর্থ কীরকমভাবে ঘোরে, এই আমার ধরো আর্থ কীভাবে ঘোরে, আর্থ এরকমভাবে ঘুরতে থাকছে, তাই তো। বাট হোয়াট ইজ দ্য বেসিস বিহাইন্ড দিস? তোমরা হয়তো এটা সবাই জানো যে সান একটা বিরাট গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে আর্থকে টানছে, তাই তো। তাহলে এরকম একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, আমি নাম দিলাম সেটা ধরো এফজি, ঠিক। তো তাহলে আর্থের তো সোজা ফোর্সটা বরাবর গিয়ে সানে কোল্যাপস করে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা করছে কি? করছে না। কেন করছে না? বাই ভার্চু অফ ইটস রোটেশন, বাই ভার্চু অফ ইটস রোটেশন। তাহলে এই যে রোটেট করছে, তাহলে এইখানে আর্থের ফ্রেম অফ রেফারেন্সে আর্থ একটা সিউডো ফোর্স এক্সপিরিয়েন্স করে, যেটা এক্স্যাক্টলি এই যে ইনওয়ার্ড গ্র্যাভিটেশনাল ফোর্সটা সানের দিকে সেটাকে ব্যালেন্স করছে। ইট ইজ আ সিউডো ফোর্স, যেটা তোমরা জানো যে নাম হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, এফসি নাম দিলাম, ঠিক। এবং এই সেন্ট্রিপেটাল ফোর্সটা কিন্তু তোমরা জানো যে ইট ইজ আ সিউডো ফোর্স, মানে এটার বাইরে থেকে যদি কোনো ইনার্শিয়াল ফ্রেম থেকে তুমি দেখো, এর কিন্তু কোনো এক্সিস্টেন্স নেই, এটা একমাত্র আর্থই এক্সপিরিয়েন্স করছে। অ্যান্ড দ্যাট ফোর্স বাই নিউটনস থার্ড ল, ইকুয়াল অপোজিট রিয়াকশন, it is balancing the gravitational force which is called the centripetal force, তাই তো। এটাই এখানে সেন্ট্রিপেটাল ফোর্স, আর এটাকে আমরা নাম দিয়েছি সেন্ট্রিফিউগাল ফোর্স, তাই তো। বেশ, তো তাহলে এই দুটো একে অন্যকে ব্যালেন্স করে রেখেছে, যার জন্য এফজি ইজ ইকুয়াল টু এফসি, এবং যার জন্য আর্থ কিন্তু সোজা গিয়ে সানে ধাক্কা মারছে না, রাদার এই রোটেশনাল মোশনে কন্টিনিউয়াসলি ট্র্যাপড হয়ে থাকছে, তাই তো। তো উনি ভাবলেন যে তাহলে এটা তো বেশ ভালো অ্যানালজি, এটাই তো মনে হচ্ছে হতে পারে, আর তো কোনো অপশান নেই। তো উনি তখন বললেন তাহলে ব্যাপারটা এরকম যে মধ্যিখানে নিউক্লিয়াস রয়েছে, আর তার চারিপাশে এরকম সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরবে, ঠিক আছে, ইলেকট্রনটা ঘুরবে। এখন এদের মধ্যে এই রোটেশনটা পসিবল কিভাবে হবে? কারণ তুমি দেখো এখানে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস উইল অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন by an electrostatic force, Coulomb's law তোমরা জানো, which is basically your centripetal force, আমি FE নাম দিলাম। আর এটাকেই কমপ্লিটলি ব্যালেন্স করে রাখবে আরেকটা ফোর্স, যেটা ইলেকট্রন নিজে শুধু এক্সপিরিয়েন্স করছে, দ্যাট উইল বি ইয়োর সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই ক্ষেত্রে সেন্ট্রিপেটাল কে হয়ে গেল, সেন্ট্রিপেটাল শুড বি ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল। তাহলে সেন্ট্রিপিটালটা কে, সেন্ট্রিপেটাল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর সেন্ট্রিফিউগালকে ইট ইজ দ্য, এটা এফজি কেন লিখলাম, এটা হচ্ছে এফসি। তাহলে এফই ইজ ইকুয়াল টু এফসি। এবার এফইটা কত তোমরা জানো যে দিস ইজ দ্য কুলম্বিক ফোর্স। তাহলে এখানে নিউক্লিয়াসের যা চার্জ হবে কে ইন্টু নিউক্লিয়াসের যা চার্জ, আমি ধরে নিলাম হোয়াট এভার সাম Q1, ইলেকট্রনের যা চার্জ ই বাই আর স্কোয়ার, আর স্কোয়ারটা কি, আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম, ঠিক। দিস শুড বি ইকুয়াল টু দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই মডেলটাকে উনি অ্যাডাপ্ট করে নিলেন, বললেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, এবং এটাই ওনার কনক্লুশন, বোঝা গেল। সো দিস ওয়াজ দ্য মডেল অফ দ্য অ্যাটম গিভেন বাই রাদারফোর্ড, বোঝা গেল, দিস ইজ দ্য মডেল। ওকে, সো এখানে আমরা তাহলে থার্ড লাস্ট পয়েন্টে কি লিখবো, যে দ্য ইলেকট্রনস রিভলভ round the nucleus in circular orbits, ঠিক, just like the planets revolve round the sun, বেশ। আর উনি কি বললেন, যে দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন
between nucleus and the electrons serve as the centripetal force, which is completely balanced, by the centrifugal force due to rotation. তাই তো, এটাই আমরা বুঝলাম, সেটাই আমি কমপ্লিটলি তোমাদেরকে লিখিয়ে দিলাম। পরিষ্কার? তাহলে দিস ওয়াজ দ্য মডেল প্রপোজড বাই রাদারফোর্ড। বেশ, খুব ভালো কথা, সব কিছু আমরা বুঝতে পেরেছি, যা যা লিখেছি, যা যা বলেছি সব আমরা বুঝেছি। ঠিক, একটা কথা শুধু বোঝা হয়নি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে ভাবতে হবে এবং বলতে হবে। এবার সেটা বলার সময় এসে গেছে যে এইটা ভ্যাকুয়ামে কেন রাখা হলো। বাকি দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বুঝতে পেরেছি, ভ্যাকুয়ামে কেন রাখা হলো। দেখো আলফা রেগুলো যাচ্ছে এবং আমরা এক্সপেক্ট করছি যে এটা শুধু গোল্ডের যে অ্যাটমগুলো তাকে হিট করবে। ঠিক, যদি আমি সেটআপটাকে ভ্যাকুয়ামে না রাখি, ধরো এয়ার আছে মধ্যিখানে, তাহলে তো মধ্যিখানে এয়ারের মলিকিউল অ্যাটম ইত্যাদি রয়েছে, তাহলে আলফা রেগুলো তো এয়ারকে হিট করে দেবে, আর এয়ারকে হিট করে দিলে উল্টো এদিক ওদিক সেদিক স্ক্যাটারিং হয়ে যেতে পারে, তাহলে তো আমি বুঝতেই পারবো না যে অ্যাকচুয়ালি কি হলো, অবজারভেশনটার কোনো মানেই থাকবে না। বোঝা গেল? তো সেই জন্য এই পুরো সেটআপটাকে ভ্যাকুয়ামে রাখা মাস্ট, ইট ইজ আ ম্যান্ডেটারি ক্লজ, আদারওয়াইজ আরবিট্রারি কলিশনস হয়ে এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যাবে। পরিষ্কার? বেশ, তাহলে আমরা রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট পরিষ্কারভাবে পুরো বুঝে ফেললাম। এইবার তোমাদেরকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটাতে দেখবে যে একটা করে মডেল আসবে, সেই মডেলটাকে নিয়ে কাটাছেড়া হবে, সায়েন্টিস্টরা তখন সেই মডেলটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন, কাটাছেড়া শুরু করেন, তার থেকে তার ফেলিওর বা ড্রব্যাক কী হতে পারে সেটা বেরোয়, এবং এই ড্রব্যাক থেকেই এই মডেলটা গুঁড়িয়ে পড়বে, ধসে পড়বে, সেখান থেকে ফিনিক্সের মতো জন্ম নেবে নতুন মডেলের। এবং এই প্রসেসটা করতে করতেই কিন্তু আমরা রাইট নাও মডার্ন যে স্ট্রাকচার অফ অ্যাটম আমরা ধরি সেখানে আমরা পৌঁছাবো। সো দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেপ। তাহলে এখানে রাদারফোর্ডের মডেলের কি কি লিমিটেশন বা ফেলিওর সেইটা তাহলে জানাটা এবার জরুরি, তাই তো? তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে ফেলিয়ার্স অফ রাদারফোর্ড মডেল। বেশ, খুব ভালো কথা। দেখো আমি খুব ভালো করে এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে দেবো, এবং তোমরা কিন্তু বইতে বা অন্য কোথাও এই এক্সপ্লেনেশনটা পাবে না, দেখবে জাস্ট লাইনটা লেখা আছে, তুমি বুঝতেও পারলে না, তোমাকে মুখস্থ করে চলে যেতে হলো, কিন্তু আমি কিন্তু যা বোঝাবো তাতে কমপ্লিটলি তুমি বুঝতে পারবে কি হচ্ছে। তুমি দেখবে যে ফার্স্ট ফেলিওর অফ রাদারফোর্ড মডেল বলছে যে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস laws of electromagnetism, electron being a charged accelerating particle, should continuously emit radiations as a result of which its energy, velocity, radius সবই গ্র্যাজুয়ালি কমতে থাকবে, etc. will continuously decrease and eventually it will collapse with the nucleus. আমরা বুঝবো, আমরা পুরো ব্যাপারটা বুঝবো, collapse with the nucleus. বেশ, তুমি দেখবে যে বইতে বা যে কোনো জায়গাতে এই কথাটা লেখা আছে, ঠিক? বেশ, খুব ভালো কথা, কিন্তু কোথাও এটা কিন্তু বুঝিয়ে হয়তো তোমাকে দেবে না, ঠিক আছে? তো তাহলে প্রথমত ম্যাক্সওয়েলস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিজম কি বলছে এটা বুঝতে হবে। দ্বিতীয়ত এই চার্জড অ্যাক্সিলারেটিং পার্টিকেল ইলেকট্রন বলে এমিট করছে রেডিয়েশন, কেন? এগুলো কিছুই তো আমরা বুঝতে পারছি না যে কেন এটা হচ্ছে,
কেন এরকম কোল্যাপস করে যাওয়ার কথা বলা হচ্ছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, ঠিক? তাহলে সেইটা আমাদেরকে ডিটেলে বুঝতে হবে, মানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা বুঝতে গেলে প্রথমত বুঝতে হবে যে ম্যাক্সওয়েলের ল কি বলছে, ঠিক আছে? দেখো, ইলেকট্রোম্যাগনেটিজম মানে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, এটা তোমরা ডিটেলে পড়বে হচ্ছে ক্লাস 12-এর ফিজিক্সে, ঠিক? তো সেখানে তোমরা ম্যাক্সওয়েলস লর পার্ট সবই পড়বে। এখন ব্যাপারটা হচ্ছে যে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েলস লস, দ্যার আর 4 লস। ম্যাক্সওয়েলস লস ফর ইলেকট্রিক চার্জেস, ম্যাক্সওয়েলস লস ফর ম্যাগনেটিক ফিল্ডস, ফ্যারাডেস বা ফ্যারাডে লেন্স ল, এবং শেষ পর্যন্ত হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। এই 4টে ল দেখো, প্রথম দুটো গাউসের, তারপরেরটা তোমার ফ্যারাডে এবং লেন্সের ল, এবং লাস্টেরটা অ্যাম্পিয়ারের ল। তাহলে এই একটা লও কি ম্যাক্সওয়েলের ল? আমি কি বললাম? বললাম না। কিন্তু এই 4টে লকেই বলা হয় ম্যাক্সওয়েলস লস অফ ইলেকট্রোম্যাগনেটিজম। কেন? কারণ হি ব্রট অ্যাবাউট দ্য সেকেন্ড ইউনিফিকেশন ইন ফিজিক্স। উনি এটা বুঝতে পেরেছিলেন যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে প্রচুর থিওরেম, প্রচুর ল ইত্যাদি রয়েছে, তোমরা পড়বে সব। কিন্তু 4টে মাত্র ল দিয়ে পুরো ইলেকট্রোম্যাগনেটিজমকে বুঝিয়ে দেওয়া সম্ভব। গাউসেস ল ফর ইলেকট্রিক ফিল্ডস, গাউসেস ল ফর ম্যাগনেটিক ফিল্ডস, ফ্যারাডে লেন্স ল এবং অ্যাম্পিয়ার্স ল। এই 4টে ল দিয়ে পুরোপুরি ইলেকট্রোম্যাগনেটিজমকে বুঝিয়ে দেওয়া সম্ভব। সেই জন্য এই 4টে লকে টুগেদার দে আর নোন অ্যাজ ম্যাক্সওয়েলস লস অফ ইলেকট্রোম্যাগনেটিজম, যদিও একটাও ওনার নিজস্ব ল নয়। বেশ, তো এইখানে তোমাদেরকে আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এর মধ্যে দুটো ল কি বলতে চাইছে সেইটুকু আমি তোমাদেরকে বলছি। প্রথম লটা বলছে যে যদি কোনো চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড থাকে, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড থাকে, ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে ডিনোট করা হয়, তাহলে ইমিডিয়েটলি ও কিন্তু প্রডিউস করবে বা ব্রিংস অ্যাবাউট আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে ডিনোট করলাম, বোঝা গেল? তাহলে একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, মানে একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড হলে হবে না, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড যদি থাকে তাহলে ইট ইমিডিয়েটলি ব্রিংস অ্যাবাউট আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, ঠিক? এবং সেকেন্ড লটা বলছে যে ঠিক এর উল্টোটা, যে যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড থাকে, যদি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সে কিন্তু ইমিডিয়েটলি ইট ব্রিংস অ্যাবাউট বা প্রডিউসেস আ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, বোঝা গেল? তাহলে এই দুটো পয়েন্ট আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এবং এই দুটো ক্ষেত্রেই এই যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু ইট, এবং দ্বিতীয়টার ক্ষেত্রেও ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু ইট, মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো ফিল্ড কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কীরকম আমরা একটু দেখার চেষ্টা করি, আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করি। তার মানে আমার ধরো সাপোজ এই আমার 3টে অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস, ঠিক? তুমি আরবিট্রারিলি এক্স ওয়াই জেড যা নাম দেওয়ার দিয়ে নাও, কোনো অসুবিধা নেই। তো আমি ধরে নিলাম এটা এক্স, এটা ধরে নিলাম আমি জেড, এটা ধরে নিলাম আমি ওয়াই, সাপোজ, ঠিক? বেশ, ধরো আমি এই এক্সজেড প্লেনে, এক্সজেড প্লেন মানে কোন প্লেনটা? এই বোর্ডের যে প্লেনটা, ঠিক? তোমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছ সেই প্লেনটা, ঠিক? সেটা হচ্ছে আমার এক্সজেড প্লেন। আর এক্স ওয়াই প্লেনটা কোনটা? যেটা বোর্ড থেকে তোমার দিকে বেরিয়ে আসছে, ঠিক? সেই প্লেনটা, কারেক্ট? বেশ, খুব ভালো কথা। তাহলে এই 3টে অ্যাক্সিস, 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তা আমি ধরে নিলাম যে এক্সজেড প্লেনে এরকম একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করা হলো, ঠিক? এটা একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে এর ভ্যালু, ম্যাগনিটিউড, ডিরেকশন সবই, তাই তো? যেমন এখানে এই ডিরেকশনে আছে, এখানে আবার উল্টে গেল, এই ডিরেকশনে হয়ে গেল, ঠিক? আবার উল্টে গেল এই ডিরেকশনে, এবং এর ভ্যালুটাও কিন্তু দেখো, ম্যাগনিটিউডও কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ করে যাচ্ছে। তাহলে এই পস্টুলেট কি বলছে? যে যদি একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে ইমিডিয়েটলি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তো না হবে না? হবে, কারেক্ট? বেশ, খুব ভালো কথা। তাহলে যদি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড থেকে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেটাও আমি বলেছি পারপেন্ডিকুলার টু ইট, তাহলে আমার এক্সজেড প্লেনে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, রাইট? দিস ইজ ইয়োর ইলেকট্রিক ফিল্ড,
বা এটাকে অন্য যে কালার দিয়ে করেছি সেটাই লিখে দিচ্ছি। দিস ইজ ইউর ইলেকট্রিক ফিল্ড, রাইট? তাহলে এক্সজেড প্লেনে যদি থাকে তাহলে নিশ্চয়ই এই এক্স ওয়াই প্লেনে এর পারপেন্ডিকুলারলি আমার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, তাই তো? তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা যদি এরকম হয় তাহলে এই প্লেনে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি, তাই তো? তার মানে এই আমার এটা এদিকে এই প্লেন বরাবর বাড়ছে কমছে, ঠিক তাই তো? এরকমভাবে বাড়ছে কমছে, রাইট? বেশ, তো তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, তার থেকে একটা ম্যাগনেটিক ফিল্ডও প্রডিউস হলো একেবারে সাইমালটেনিয়াসলি, তাই তো? এবং যখন দেখো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 তখন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুও 0 হবে। ইলেকট্রিক ফিল্ড যেমন যেমন বাড়ছে ম্যাগনেটিক ফিল্ডও বাড়বে, যখন আবার কমে যাচ্ছে বা ডিরেকশন এখানে গিয়ে চেঞ্জ হচ্ছে, এখান থেকে দেখো এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তখন ম্যাগনেটিক ফিল্ডও তাহলে এরকম ডিরেকশন চেঞ্জ করবে। এবং 0 যখন হবে ও 0, তার মানে 0 ক্রসিংটাও সেম। তাহলে দিস টু ওয়েভস আর অ্যাবসলিউটলি ইন ফেজ উইথ ইচ আদার, কারেক্ট? তাহলে এই যে জিনিসটা তৈরি হলো উইচ কম্প্রাইজেস অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, সেটা নাথিং বাট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তোমরা হয়তো ছোট ক্লাসে নাম শুনেছো বা অল্প বিস্তর পড়েছো। এবং এই ওয়েভটা কোন ডিরেকশনে ট্রাভেল করছে? তার মানে এই ওয়েভটা গোটা জিনিসটা দেখা যাচ্ছে যে এই 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 মানে তোমাদের হিসাবে এই ডিরেকশনে ট্রাভেল করে যাচ্ছে, কারেক্ট? তাই তো? তার মানে এইটাকে আমি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ঠিক? এবং তোমরা জানো যে ওয়েভ ইজ আ মোড অফ ট্রান্সমিশন অফ এনার্জি। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইত্যাদি সবই প্রডিউস হয়েছে, দে মাস্ট বি কন্টেনিং এনার্জি, রাইট? আর আরও একটা কথা তোমাদের বুঝিয়ে দিই, তোমরা জানো যে যদি একটা ওয়েভের কনস্টিটুয়েন্ট যে এলিমেন্ট সেগুলো যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ দ্য ওয়েভও হয়, তাহলে দ্যাট ইজ কল্ড আ ট্রান্সভার্স ওয়েভ। খুব ভালো করে দেখো ইলেকট্রিক ফিল্ড কোন ডিরেকশনে বাড়ছে, এই বরাবর যদি বাড়ে কমে, তার মানে দিস ইজ বেসিক্যালি দ্য জেড ডিরেকশন। জেড ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক? ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশনে আছে? ম্যাগনেটিক ফিল্ড কমা বাড়া কোন ডিরেকশন বরাবর করছে? দেখো জেড ডিরেকশন বরাবর। তাহলে জেড ডিরেকশন ওয়াই ডিরেকশন বরাবর, তাহলে ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক? আর এই গোটা ওয়েভটা ট্রাভেল করছে কোন দিকে? এই গোটা ওয়েভটা ট্রাভেল করছে আমার এক্স অ্যাক্সিস বরাবর, এই যে এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর আমার ওয়েভটা ট্রাভেল করছে ইএমডব্লিউ। তার মানে ওয়েভটা তৈরি হয়েছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, এবং তার প্রোপাগেশনটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে এই তিনটে জিনিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো দিস কাইন্ড অফ আ ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইজ আ ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? সো দিস ইজ আ ট্রান্সভার্স ওয়েভ, ঠিক? বেশ, খুব ভালো কথা। তাহলে এই যে আমার ট্রান্সভার্স ওয়েভ হলো, তাহলে এই ট্রান্সভার্স ওয়েভ কিন্তু আমার এনার্জি ক্যারি করছে। এখন এই এনার্জিটা তাহলে আসবে কোথা থেকে? তুমি খুব ভালো করে দেখো, যদি ইলেকট্রন একটা এরকম, তো মডেল অফ অ্যাটমটা এরকম, তাই তো? এই আমার অরবিট রয়েছে, এই আমার ইলেকট্রনস রয়েছে, ঠিক? তাহলে ইলেকট্রনটা যদি ঘোরে তাহলে ওর কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কারেক্ট? দেখো ওর 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 যে ভেলোসিটি, তার ম্যাগনিটিউড ধরো ভি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ধরো ওমেগা হোয়াট এভার, তো সেটা ধরো কনস্ট্যান্ট, ম্যাগনিটিউড ইজ কনস্ট্যান্ট, বাট দ্য ডিরেকশন ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, রাইট? দ্য ডিরেকশন যদি চেঞ্জ করে তার মানে ভেলোসিটিও চেঞ্জ করছে। তোমরা জানো ভেলোসিটি ইজ আ ভেক্টর, ওর মধ্যে ম্যাগনিটিউডও থাকে, ওর মধ্যে ডিরেকশনও থাকে। ম্যাগনিটিউড কনস্ট্যান্ট হয়েও যদি ডিরেকশন চেঞ্জ করতে থাকে তাহলে আমার অ্যাক্সিলারেশন থাকবে। যেই মুহূর্তে অ্যাক্সিলারেশন হবে, ম্যাক্সওয়েলস ল বলছে একটা চার্জড অ্যাক্সিলারেটিং পার্টিকেল কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করবে, ঠিক? কিভাবে তৈরি করবে চলো সেটা বোঝা যাক। ধরো আমরা যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এটা বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমাদের এগুলো লেখা হয়ে গেছে। আমি তাহলে একটু এটাকে নিচে নামাচ্ছি। ওকে, তো ধরো আমি তোমাদের সোজা করে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি এটা এই স্পেসে একটা ধরো পয়েন্ট নিলাম পি, ঠিক? একটা পয়েন্টের রেসপেক্টে বুঝি তাহলেই তুমি বুঝতে পারবে। দেখো ইলেকট্রন ইজ বেসিক্যালি আ নেগেটিভলি চার্জ পার্টিকেল। তাহলে যদি একটা চার্জ পার্টিকেল হয় ওর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স, রাইট? তাহলে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস ইলেকট্রন অ্যাট পয়েন্ট পি, দ্যাট উইল ডিপেন্ড অন দিস ডিস্টেন্স, ওকে? তাহলে ধরো এরকম একটা কিছু আছে। এবার নিজেরাই ভাবো, এই ইলেকট্রনটা তো কন্টিনিউয়াসলি
রিভলভ করছে, রাইট? তো যদি রিভলভ করে তাহলে যখন এই ইলেকট্রনটা সাপোজ এই পয়েন্টে চলে এসছে, তখন এখান থেকে এর যে ডিস্টেন্স দ্যাট হ্যাজ চেঞ্জড, তার মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট ডিউ টু দ্য ইলেকট্রন হ্যাজ অলসো চেঞ্জড, রাইট? আবার ধরো যখন এখানে চলে এসছে তখন ডিস্টেন্সটা আবার আরও অন্য চেঞ্জ হয়ে গেছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে গেছে। এখানে যখন এসছে আবার চেঞ্জ হয়ে গেছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হয়ে গেছে। তাহলে দিস ইলেকট্রিক ফিল্ড, এই যে পয়েন্ট পিটা সেখানেই যদি ভাবো, তাহলে দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য ইলেকট্রন কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে এবং এর ম্যাগনিটিউডটাও সমানে কমছে, বাড়ছে, রিভার্স করছে, কারেক্ট? তার মানে এরকম একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, তাই তো? তার মানে বুঝতে পারছো যে এই একটা পয়েন্ট দিয়ে আমরা বুঝলাম, আমরা যদি ওভারঅল স্পেসটাতেও ভাবি, দ্য ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ প্রডিউসড ডিউ টু দ্য ইলেকট্রন, ইট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, কারেক্ট অর নট? তাহলে যদি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে কি হবে বলেছি? ইমিডিয়েটলি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, রাইট? তার মানে ইমিডিয়েটলি এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হওয়ার কথা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই ইলেকট্রন যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে কন্টিনিউয়াসলি এর থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকমভাবে রেডিয়েট হওয়ার কথা, বেরিয়ে যাওয়ার কথা। আর ওয়েভ মানেই এনার্জি। এখন এই এনার্জিটা আসবে কোথা থেকে? ইলেকট্রন কি নিজে এনার্জি কন্টিনিউয়াসলি প্রডিউস করছে? তা তো সম্ভব নয়। তার মানে এই এনার্জিটা ইলেকট্রনের যে নিজস্ব এনার্জি সেখান থেকেই কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে। যদি সেটা হয় তাহলে ইলেকট্রনের এনার্জি কন্টিনিউয়াসলি কমছে এবং ইলেকট্রন তাহলে কন্টিনিউয়াসলি ওর এনার্জি কমছে মানে ভেলোসিটিও কমছে, ভেলোসিটি কমছে মানে রেডিয়াস অফ রোটেশনও কমছে, করতে করতে আলটিমেটলি তাহলে ও কিন্তু আমার নিউক্লিয়াসে গিয়ে কোল্যাপস করে যাওয়ার কথা, তাই তো? তাহলে এরকম কোল্যাপস যদি করে যেত তাহলে কি অ্যাটমটা এক্সিস্ট করতো? করতো না কখনোই, তাই তো? তো সেই জন্য কিন্তু আমাদের চারিপাশে তো সব কিছু আছে, তার মানে অ্যাটমস রয়েছে। তো তাহলে there must be a big problem in the Rutherford's model, Rutherford's proposed model, তাই তো? তাহলে পরিষ্কার করে আশা করি বোঝাতে পেরেছি, ঠিক? তাহলে দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফেলিওর অফ রাদারফোর্ড, ঠিক আছে? যে যদি ইলেকট্রন যেহেতু একটা চার্জ অ্যাক্সিলারেটিং পার্টিকেল, তাহলে ওর জন্য একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হবে। চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড হওয়া মানেই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড হবে, অর্থাৎ বেসিক্যালি ইলেকট্রন থেকে কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোবে। এই রেডিয়েশনের সাথে এনার্জি বেরোচ্ছে যেটা ইলেকট্রন থেকেই বেরোচ্ছে, তার মানে ওর কন্টিনিউয়াসলি এনার্জি, ভেলোসিটি, রেডিয়াস সব কমতে কমতে ওগে নিউক্লিয়াসে কোল্যাপস করে যাবে। পরিষ্কার? চলো, সেকেন্ড আরেকটা ফেলিওর রয়েছে রাদারফোর্ডের থিওরির, যেটা আমরা কদিন বাদে ভালো করে বুঝবো, এই মুহূর্তে বুঝতে পারবো না। তাহলে আপাতত জাস্ট লিখে রাখো যে কি ফেলিওরটা, সেটা হচ্ছে ইট কুড নট এক্সপ্লেন the line spectrum of hydrogen atom, ঠিক? তো এই ছিল আমাদের ফেলিওরস। সেকেন্ড পয়েন্টটা আমরা কিছুদিন বাদেই বুঝতে পারবো, আমাদের আপকামিং লেকচার্সে আমরা বুঝতে পারবো। সো দিস ওয়াজ দ্য ফেলিওর অফ রাদারফোর্ডস মডেল। তো আজকের লেকচার এই পর্যন্তই। হ্যাপি লার্নিং, নেক্সট দিন দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।